প্রথমবারের মতো পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে। আমি খুব নার্ভাস। আসলে বান্ধবীদের মুখে এত কিছু শুনেছি যে এখন নার্ভাস না হয়ে পারছি না। ভাবি আমাকে সাহস দিয়ে বলেছে খুব স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে, এখানে ভয় পাবার কিছুই নেই। পাত্রপক্ষের সামনে দিয়ে হেঁটে ঘরের ভিতরে প্রবেশ করলাম। মা হাতের ইশারায় আমাকে বসতে বললেন। ওরা প্রায় ৬-৭ জন এসেছে, পাঁচের মা, চাচি, বোন সহ আরো বেশ কয়েকজন। আমি ইরা, গত বছর ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স কমপ্লিট করেছে। এখন একটা প্রাইভেট ফার্মে কর্মরত আছি। আমার কোনো বোন নেই। মা, বড় ভাই আর ভাবিকে নিয়ে আমাদের ছোট্ট সংসার। সোফায় বসার আগেই সালাম দিলাম। ছেলের নাম রাতুল, একটা প্রাইভেট ব্যাংকে আছে। আমি সাধারণ সালোয়ার কামিজ করাছিলাম, তেমন সাজসজ্জা করিনি। আমি চাচ্ছিলাম ওরা আমাকে আমার ন্যাচারাল রূপে দেখো। মেয়ে তো দেখি একদম শুকনা। তা তোমার বাবার বাড়ি থেকে খেতে টেতে দেয় না নাকি? হাসতে হাসতে বললেন ছেলের মা। আমি খানিকটা অপ্রস্তুত হয়ে মায়ের দিকে তাকালাম। পাশে বসে থাকা আমার ভাবি একজন ডাক্তার, শিক্ষিত সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। উনি নিজেও তখন হাসতে হাসতে বললেন, আমরা না হয় খেতে টেতে দেই না, আপনার বাড়িতে গেলে ভালো করে খাওয়াবেন, বউ মোটা হয়ে যাবে। তো আপনার ছেলের মাথার সামনে দিয়ে যে চুল উঠে যাচ্ছে, সেই টাকের চিকিৎসার দরকার হলে আমাকে বলবেন। আমার কিছু বন্ধু বান্ধবগণ, কলিগ আছে, তাদের সাহায্য চেয়ে নেব। ভাবির হাস্যজ্জ্বল কথাগুলো খুব সম্ভবত ছেলের মায়ের বুকে গিয়ে বিঁধল এবং খানিকটা অপমানিত হলেন, তবুও তিনি কিছুটা সামাল দিলেন। এই মেয়ে কি যেন নাম তোমার? ও হ্যাঁ, ইরা। আচ্ছা ইরা, যাও তো ওখানে গিয়ে একটু হেঁটে দেখাও। আমি আবার খানিকটা অপ্রস্তুত বোধ করলাম। আমি ওদের সামনে দিয়ে হেঁটে আসলাম, ভাবির দিকে তাকালাম। তবে ইশারা করে যেতে বললেন। আমি গেলাম দরজা পর্যন্ত, হেঁটে আবার ফিরে আসলাম। ভাইয়া বললেন, ওখানেই দাঁড়াইরা। এই ছেলে কি যেন নাম তোমার? ও আচ্ছা, রাতুল। তা ভাই রাতুল, তুমি একটু যাও তো ওখানে গিয়ে ওর পাশে দাঁড়াও তো। ছেলের চাচি এবার প্রায় হই করে উঠলেন। এটা আবার কেমন ধরনের অসভ্যতা? আরে কি আশ্চর্য, আমরা দেখবো না ছেলে মেয়ের যে খাটো না লম্বা, হাঁটতে পারে কিনা? কেন, ছেলে যখন এসে ঢুকেছে তখন দেখেননি? তা আমার বোন নিজেও তো হেঁটেই আসলো আপনাদের চোখের সামনে দিয়ে, আপনারা দেখেননি? বুঝতে পারলাম বেচারা বেশ জব্দ হয়েছে। এসে আমার পাশে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই। ভাইয়া কিছুক্ষণ দেখে বলল, বায়োডাটাতে আপনারা লিখেছিলেন ছেলের হাইট 5 ফুট 8 ইঞ্চি। দেখে মনে হচ্ছে 5 ফুট 6 এর বেশি হবে না। যাই হোক, রাতুল তুমি গিয়ে বসো। ততক্ষণ আমি বুঝে গেছি এখানে বিয়ে আসলে অসম্ভব। সত্যিই তো, এটা কেমন ফ্যামিলি? তবু আমার পরিবারের উপর দিয়ে কোনো কথা বললাম না, আবার বসলাম। ছেলের বোন বলল, এটা কি তোমার আসল রং নাকি মেকআপ করেছো, পার্লারে গিয়েছিলে? আমি মাথা নাড়িয়ে না করলাম। তা ভাই রাতুল, তুমি কি চুলে কলপ টলপ মাখো নাকি? চুল কি পেকে গেছে? আসলে তোমার চুলটা একটু বেশি কালার আছে। ছেলে হতভম্ব হয়ে না করলো। ভাবি প্রশ্নের উত্তরে, ইরা তুমি রান্না বান্না জানো তো? আমাদের বাড়িতে কিন্তু দেশি রান্না ছাড়া বিদেশি বিভিন্ন আইটেম রান্না করতে হয়। আর হ্যাঁ, বিয়ের পরে কিন্তু কোনো চাকরি বাকরি করতে পারবে না। আমাদের এমনিতেই অনেক ধন সম্পদ আছে, কোনো দরকার নেই বাইরে গিয়ে 2 টাকা রোজগার করে আনার। ছেলের মা বললেন, আপনি নিজেই বললেন আপনাদের অনেক টাকা পয়সা আছে, আমার বোনকে গিয়ে বাইরে টাকা রোজগার করতে হবে না। তাহলে বিদেশি কোনো শেফ কেন রাখছেন না? ঘরের বউকে কেন রান্না করতে হবে? সে তো বড়লোক বাড়ির বউ, তাই না? সে খাটের উপর বসে পায়ের উপর পা তুলে হিন্দি সিরিয়াল দেখবে আর কুটনামি শিখবে। অসুবিধা কোথায়? পাশ থেকে ভাইয়া বললেন, আপনারা কি আমাদেরকে এখানে অপমান করার জন্য ডেকেছেন? ছেলের মা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল। এবার আমার মা মুখ খুললেন, কেন আপা, আমার মেয়েকে দেখতে এসে যদি আপনারা বাজারের পণ্যের মতো বিচার করেন? আমরাও তো মেয়ে দিচ্ছি, আমরাও তো কিছু দায়ভার আছে, তাই না? মেয়েটাকে সারা জীবনের জন্য কার হাতে তুলে দিচ্ছি, তাকে যাচাই বাছাই করাও তো আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে। সেটা যদি না করি তাহলে তো মা হিসেবে আমি ব্যর্থ, আমার পরিবার ব্যর্থ। আপনারা যাচাই বাছাই করে ভালো একটা বউ নিয়ে যাবেন, কিন্তু আমরা যাচাই বাছাই করে যদি ভালো একটা মেয়ে জামাই না পাই, সেটা কেমন একতরফা হয়ে গেল না? এখন আর ওই যুগটা নেই। আপনারা পড়ে আছেন এখনো 1954 সালে। সেমের চুল দেখবেন, রং দেখবেন, হাত পা খুঁটে খুঁটে দেখবেন, কিন্তু মেয়ে পক্ষ তুর শব্দটি করবে না। দুনিয়া বদলে গেছে আপা। আপনি যেটা দেখবেন আমরা তার 3 গুণ বিচার করব, কারণ আপনি একটা বউ নিয়ে যাবেন। পছন্দ না হলে আপনার ইচ্ছে হলে আবার ফেরত পাঠিয়ে দেবেন, কিন্তু আমি আমার বুকের কলিজাকে, যাকে আমি জন্ম দিয়েছি, ছোটবেলা থেকে মানুষ করেছি, তাকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। কাজেই যাচাই বাছাইটা আমি বেশি করব, আপনারা না। আপনারা এবার দয়া করে আসতে পারেন।
কি হয়েছে ইরা, মন খারাপ? না ভাবি, তোমার মনে আছে আমাকে যখন তোমরা দেখতে গিয়েছিলে তখন কি কি ঘটেছিল? আমি খুব সাধারণ পোশাকে তোমাদের সামনে এসেছিলাম। মা খুব সুন্দরভাবে আমাকে সালামের উত্তর দিয়েছিলেন, যেখানে আজকে এখানে কেউ তোমার সালামের উত্তর দেয়নি। বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছে। আর সেদিন তোমার পরিবার আমাকে এমন কোনো প্রশ্ন করেনি যাতে আমার খারাপ লাগতে পারে, বরং আমার পড়াশোনা বিষয়ক কথাবার্তা জানতে চেয়েছিলেন। আমার বাবা মা বলেছিলেন বিয়ের পরেও আমি পড়াশোনা করব আর চাকরি বাকরি করব। তখন তোমার বাবা মানে আমার শ্বশুর জীবিত ছিলেন, আর উনি কথা দিয়েছিলেন যে আমার পড়াশোনা শেষ করাবেন। উনি ওনার কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। আজ আমি একজন ডাক্তার, বাইরে চাকরি করছি, আর যতটা সম্ভব সংসারে সময় দেওয়ার চেষ্টা করছি। এটা নিয়েও কিন্তু কোনো রকম সমস্যা করেনি কোনোদিন। আমার জন্য আমি যেমন একটা পরিবার পেয়েছি, ঠিক তেমন একটা পরিবারই তোমাকে বিয়ে দিব, যেন তুমি আমার মতো তাদেরকে আপন করে নিতে পারো, ভালোবাসতে পারো। এরকম কোনো পরিবার না যে মেয়ের গায়ের রং, হাঁটার স্টাইল, রান্নাবান্না দিয়ে বিচার করবে। তোমাকে আমরা আমাদের সাধ্য মতো পড়াশোনা করিয়েছি, এখন তুমি চাকরি করছো। এরপরে তুমি তোমার সংসারে ঢোকার পর চাকরি করবে নাকি সংসারের দায়িত্ব পালন করবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত অভিমত। কোনোভাবেই সেই ক্ষেত্রে তোমার শ্বশুর বাড়ির লোকজন ইন্টারফেয়ার করতে পারে না। প্রত্যেক মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে। সবসময় মনে রাখবে, আত্মসম্মান বোধ হচ্ছে জীবনের মূল মন্ত্র। এই, তুমি যাবে আমার সাথে? ভাবি হাইয়া থেকে ফিরে কথাটা বললেন। রাত 8টা বাজে। এখন আবার তোমরা কোথায় যাবে মা? মা, আপনাকে বলেছিলাম না আমার চাচাতো ভাই ফাহিম দেশে এসেছে, ওর সাথে একটু দেখা করে আসি। ও, মনে পড়েছে, ওই যে ছেলেটা দেখতে দেখতে বেশ ভালোই, ডাক্তারি পাশ করে কি জানি ডিগ্রির জন্য বিদেশে গেল। ঠিক ধরেছেন মা, ওর সাথে একটু দেখা করে আসি, নাকি ফোন করে চাচু চাচি সহ ডেকে নেবো মা? রাতের খাবারটা না হয় এখানে খেলো। এমনিতেও আমরা আয়োজন করেছিলাম কিছু। মা প্রথমে কিছু বুঝতে পারলাম না, তারপর আমার দিকে তাকে মৃদু স্বরে বললেন, সেই ভালো, এত রাতে গিয়ে কাজ নেই, বরং ডেকে নাও। ভাবি আমার দিকে তাকিয়ে মুচকে হাসতেন। আমি বুঝতে পারছি ভাবির মনে কি চলছে। ভাবি তার চাচাতো ভাই ফাহিমদের বাসায় ডাকলেন। কিছুক্ষণ পর তারা বাসায় আসলো। তারপর ভাবি গল্প করতে করতে আজকের ঘটনা খুলে বলল। পরে ভাবির চাচি বলল, ছেলে বিয়ে করাতে আসছে নাকি বাজার থেকে কিছু কিনতে এসেছে? বাড়ির বউকে নিজের মেয়ের মতো না দেখতে পারলে তো মেয়েটা কোনোদিন সুখী হবে না। ফাহিম বলে উঠল, ছেলেটা কিছু বলেনি তার মারে এমন কথা শুনে? ভাবি বলল না, চুপ করেছিল। ফাহিম বলল, আত্মসম্মানিত নেই ছেলেটার। কথা বলতে বলতে খাওয়া শেষ করলো তারা। তারপর তাদের মধ্যে কি কথা হলো আমি জানি না। এতক্ষণ আমি ড্রয়িং রুমে ছিলাম, তাদের কথা শুনেছি। এখন আর ভালো লাগছে না, নিজের রুমে এসে শুয়ে পড়লাম। একটু পর দরজার ওপাশ থেকে ফাহিম দরজায় নক করছে। অনুমতি চেয়ে রুমে আসলো, আমাকে বলল, তোমার মন খারাপ? আমি মনে মনে বললাম, সে কিভাবে বুঝলো? এর মধ্যেই সে নিচেই বলে উঠলো, এখন ভাবছো আমি কি করে জানলাম? ডাক্তাররা মন পড়তে পারে, বুঝলেন ম্যাডাম? আমি মুচকি হেসে বললাম, জি। পরে সে বলল, এমন জীবনে কত কিছুই হয়, এগুলো নিয়ে পড়ে থাকলে চলবে না। তুমি চাইলে আমি তোমার সুখ দুঃখের সঙ্গী হতে পারি। আমি কি বলবো সেটা বুঝে উঠতে পারলাম না। কিছু সময় চুপ থাকার পর আমি মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। আর সাথে সাথে হুড়হুড় করে আমার রুমে চলে আসলো এবং ভাইয়া ভাবে খুশিতে আমাদের বিয়ে আয়োজন করতে শুরু করলো।